আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে আমাদের পাঠশালায় শুভেচ্ছা। আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি, অধ্যায় তৃতীয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে একটি বস্তুকে টানা হচ্ছে, আবার একটা বস্তুকে ভাঙা হচ্ছে। তো এই টানা এবং ভাঙার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োগ করা প্রয়োজন তাকে আমরা কি বলতে পারি? বল। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বল, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বস্তুর জড়তা ও বলের গুণগত ধারণা, নিউটনের গতির প্রথম সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবে। স্পর্শ বল ও অস্পর্শ বল কি তা ব্যাখ্যা করতে পারবে। সাম্য ও অসাম্য বল কি তা ব্যাখ্যা করতে পারবে। নিউটনের গতির তৃতীয় সূত্র ব্যবহার করে বল পরিমাপ করতে পারবে। প্রথমে শিক্ষার্থীবৃন্দ আমরা একটা ভিডিও দেখি। আমরা দেখতে পাচ্ছি একটি টেবিলের উপর একটি আপেল উপর থেকে নিচে পড়েছে। কেন আপেলটি নিচে পড়লো? পৃথিবী আপেলটিকে আকর্ষণ করেছে বলেই তো আপেলটি নিচে পড়েছে। পৃথিবী যদি আপেলটিকে আকর্ষণ না করত তাহলে কিন্তু আপেলটি যেখানে ছিল সেখানেই থাকতো, নিচে পড়তো না। এখন যদি আমরা আপেলটিকে একটু গতিশীল করার চেষ্টা করি, বল প্রয়োগ করি, তাহলে এটা কিন্তু গতিশীল হয়েছে। তাহলে এটা তো সারা জীবন গতিশীলই থাকার কথা ছিল, কিন্তু এটা স্থির হলো কেন আবার? তার মানে এখানে ঘর্ষণ বল, বায়ুর বাধাজনিত বল, অভিকর্ষ বল এগুলো কাজ করেছে। যদি আমরা এই বলগুলোকে প্রত্যাহার করতে পারি, যেমন মনে করো আমরা এমন একটি স্থান কল্পনা করলাম যেখানে বায়ু নাই, কোনো ঘর্ষণ বল কাজ করে না, আবার কোনো অভিকর্ষ বলও সেখানে কাজ করে না। এরকম একটা ঘরে যদি আমরা এই আপেলটিকে একটা নির্দিষ্ট স্থানে স্থির রাখতাম তাহলে কি হতো? তো আমরা দেখছি আপেলটিকে একটু উচ্চতায় উঠিয়ে স্থির রাখা হলো, এটা কিন্তু সারা জীবন এখানে স্থিরই থাকবে, কারণ এখানে এই আপেলটির উপরে কোনো বল কাজ করছে না। এখন যদি আমরা আপেলটিকে বল প্রয়োগে গতিশীল করে দেই তাহলে কিন্তু এটা গতিশীলই থাকবে। অর্থাৎ যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপর এবং এটা যদি গতিশীল থাকে, সারা জীবনে একই গতিতে চলতে থাকে। আবার যদি বাইরে থেকে আমরা এটার উপরে বল প্রয়োগ করি তাহলে এর গতিটাকে থামিয়েও দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি একটি বোর্ড উপরে উঠছে, এই বোর্ডটি স্ট্যান্ডের সাহায্যে বল প্রয়োগ করে থামানো হলো, কিন্তু কলমগুলোর উপরে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয়নি, এই জন্য এটা গতিশীল ছিল, সারা জীবন গতিশীলই থাকছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা দেখতে পেলাম বাইরে থেকে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, যা নিউটনের গতির প্রথম সূত্র। আমরা প্রথমত বল সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে নিই। বল আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কিছু বল রয়েছে, এটাকে গতিশীল করা হয়েছে, নিশ্চয়ই কিছু একটা প্রয়োগ করা হচ্ছে। আবার যদি দেখি একটা ফুটবলকে গতিশীল করা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই ফুটবলের উপরে কিছু একটা প্রয়োগ করা হয়েছে, সেই কিছু একটাই হচ্ছে বল। তাহলে বলের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, গতিটা হয় বৃদ্ধি করে না হয় হ্রাস করে, এইরকম পরিস্থিতি আর কি, তাকে আমরা কি বলবো? বল। এখন দেখো, পদার্থবিজ্ঞানের ভাষায় বল ও শক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কি? বল শক্তি যেটা আমরা প্রথমে বলেছিলাম, আমাদের কাছে মনে হয় বল মানে শক্তি, কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় এদের ভিতরে একটু পার্থক্য আছে। শক্তির কোনো দিক নাই, কাজে শক্তি একটা স্কেলার রাশি। বলের কিন্তু দিক আছে। আপেলটা কোন দিকে পড়েছিল শিক্ষার্থী বন্ধুরা? নিচের দিকে। কেন? কারণ বলের একটা সুনির্দিষ্ট দিক আছে। অভিকর্ষ বলের দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই জন্য এটা পৃথিবীর উপরে এসে পড়েছে। তাহলে বলের দিক আছে, কাজে বল একটা ভেক্টর রাশি। আমরা জানি শক্তি সমান কৃত কাজ, কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ডাব্লিউ সমান এফ এস। এফকে আমরা লিখতে পারি এম এ ইন্টু এস। এমটা হচ্ছে ভর, এটা ত্বরণ, এসটা হচ্ছে সরণ। আমরা যদি এখন এই ত্বরণটাকে ভাঙি তাহলে ত্বরণের পরিবর্তে আমরা লিখতে পারি সরণ ভাগ সময় স্কয়ার।
তাহলে এই সরণ আর এই সরণ মিলে হয়েছে সরণ স্কোয়ার, আর নিচে যথারীতি সময় স্কোয়ার রয়েছে। সুতরাং শক্তির একক কি হবে? ভরের একক কেজি, সরণের একক মিটার, তার স্কোয়ার থাকার কারণে মিটার স্কোয়ার, আর সময় স্কোয়ার ছিল নিচে, যা উপরে উঠালে হয়েছে সেকেন্ড টু দি পাওয়ার -2। এই যে এককটা, এই এককটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? শক্তির একক জুল। এবং এর মাত্রাটা আমরা বলতে পারি কেজির পরিবর্তে ম্যাস এম, মিটার দৈর্ঘ্য লেন্থ এল স্কোয়ার এবং সেকেন্ড টাইম টি টু দি পাওয়ার -2। এভাবে আমরা এর মাত্রাটা পেয়েছি। আবার আমরা জানি বল সমান এফ, এফকে আমরা এম এ দিয়ে লিখতে পারি, যাকে আমরা ভর গুণ ত্বরণ, আবার ত্বরণকে বিশ্লেষণ করে সরণ ভাগ সময় স্কোয়ার লিখতে পারি। কাজেই বলের এককটা হয় ভরের একক কেজি, সরণের একক মিটার এবং এটা সেকেন্ড টু দি পাওয়ার -2, যাকে আমরা নিউটন দিয়ে প্রকাশ করতে পারি। কাজে বলের মাত্রাটা দাঁড়াচ্ছে এম এল টি ইনভার্স 2। তার মানে আমরা বুঝতে পেরেছি, আমরা দেখতে পাচ্ছি বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু শক্তির একক কি? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এই দুটার ভিতরে একটু পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। আবার আমরা বলের একককে বলি নিউটন, কিন্তু শক্তির একককে বলি জুল। কাজে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পেরেছো বল এবং শক্তি এক জিনিস নয়। আবার বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কাজেই আমরা এখান থেকেও বুঝতে পেরেছি যে বলের আর শক্তির মাত্রাও এক নয়। শক্তি একটা স্কেলার রাশি, বল একটি ভেক্টর রাশি। কাজেই সিদ্ধান্ত নেওয়া যায় যে বল এবং শক্তি পদার্থবিজ্ঞানের ভাষায় এক নয়। আমরা বলের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রযুক্ত বল কোনো বস্তুর আকার পরিবর্তন করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা বোতলের আকার পরিবর্তন করা হয়েছে প্রযুক্ত বলের মাধ্যমে। প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে। দেখতে পাচ্ছ যে একটা ফুটবল যার উপরে বল প্রয়োগ করা হয়, তার গতি সেটা স্থির ছিল, সেটাকে কিন্তু গতিশীল করা সম্ভব হয়েছে। আবার প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করতে পারে। একটা বস্তু ফুটবল যেটা গতিশীল, তার বেগের মান বা দিক দুটোই কিন্তু এই বলের মাধ্যমে পরিবর্তন করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে এখানে যে বলটা প্রযুক্ত হয়েছে সেটা কিন্তু কার্যকর হয়েছে। এক্ষেত্রে যে বলটা কার্যকর হয়েছে সেটাকে আমরা বলছি স্পর্শ বল। তাহলে আমরা দেখলাম যে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন স্পর্শ বলের জন্য। এখানে দেখতে পাচ্ছি একটা চুম্বক আর একটা চুম্বকের কাছে আনার ফলে এই চুম্বকটা কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে, বেঁকে যাচ্ছে। এইটা কেন বেঁকে গেল? আমরা তো এই চুম্বক দিয়ে এই চুম্বকের কোনো স্পর্শ করি নাই, তারপরেও কিন্তু এটা বেঁকে যাচ্ছে যে বলের কারণে। সেটাকে আমরা কি বলছি? অস্পর্শ বল। আমরা বল প্রয়োগের ক্ষেত্রে স্পর্শ এর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বলকে দুই ভাগে ভাগ করতে পারি। বলকে দুই ভাগে ভাগ করা যায়, স্পর্শ বল, অস্পর্শ বল। দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের ফলে এই বলের সৃষ্টি হয়, আর দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই শিক্ষার্থী বন্ধুরা এই অস্পর্শ বল কিন্তু কার্যকর হয়। তাহলে আমরা স্পর্শ বল কি এটা লিখতে পারি, দুটা বস্তুর সংস্পর্শের ফলে যে বলের সৃষ্টি হয় তাকে আমরা স্পর্শ বল বলতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি কি করছে? এই একটা বস্তুকে ঠেলছে, আর এখানে দেখছি একটা বস্তু আর একটা বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই দুই ক্ষেত্রে কিন্তু স্পর্শ বল কাজ করেছে। আমরা দ্বিতীয় যে চিত্রটা দেখছি এখানে কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে ঘর্ষণ বল কাজ করেছে। এখানে কি ধরনের বল প্রয়োগ করা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি টান বল, আর এখানে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে সংঘর্ষ বল। এই তিন ধরনের বলই কিন্তু প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, এই জন্য এদেরকে আমরা বলতে পারি স্পর্শ বল। আমরা অস্পর্শ বলটা একটু দেখি। যে বলের সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না তাকে আমরা অস্পর্শ বল বলতে পারি। দেখো দুটা চুম্বকের দুটা মেরু কিন্তু পরস্পরকে স্পর্শ করছে না, কিন্তু তারপরেও তারা পরস্পরের উপরে বল প্রয়োগ করছে। আবার একটা আপেল নিচে পড়ছে, এখানে কিন্তু পৃথিবী তাকে আকর্ষণ করছে, কিন্তু পৃথিবী এবং আপেল এই দুটো কিন্তু সংস্পর্শে নাই, অথচ তারা পরস্পরকে আকর্ষণ করার জন্যই কিন্তু আপেলটা নিচে পড়ছে। কাজেই এই ক্ষেত্রে কিন্তু সংস্পর্শের প্রয়োজনীয়তা আমরা এখানে পরিলক্ষিত করি নাই বা পরিলক্ষিত হয়নি। কাজে এই ক্ষেত্রে যে বলটা কাজ করেছে সেটাকে আমরা বলছি অস্পর্শ বল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বলটা কাজ করছে সেটা মহাকর্ষ বল। আমরা দেখছি দুটা সমধর্মী চার্জিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে, আবার দুটি বিপরীতধর্মী চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এখানে যে বল কাজ করেছে সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল। এই দুটা বলে কিন্তু প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়নি বিধায় এই দুটাও অস্পর্শ বল। আমরা
বস্তু সাম্যাবস্থায় থাকা না থাকার উপর ভিত্তি করে বলকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সাম্য বল, আর একটা হচ্ছে অসাম্য বল। তোমরা দেখতে পাচ্ছ সাম্য বলটা, এখানে একটা পতাকা আছে, রশ্মি টানাটানি একটা প্রতিযোগিতা। এই যেহেতু এই পতাকাটা সাম্যাবস্থায় আছে, কোনো দিকে ডানে বা বামে সরে যায়নি, কাজে এইখানে আমরা বলতে পারি এইরকম বলকে সাম্য বল বলে। আর যদি এমন পরিস্থিতি হয় এই পতাকাটা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সরে যায়, তার মানে এটা সাম্যাবস্থায় নাই বিধায় এটাকে আমরা সাম্য বল বলতে পারি না, এইরকম বলকে আমরা বলি অসাম্য বল। সাম্য অসাম্য বল এখানে দেখতে পাচ্ছ, যখন দুই পাশে সমান ভর রাখা হয়েছে তখন কিন্তু এটা সাম্যাবস্থায় আছে, কিন্তু যখন এক পাশে আমরা বেশি ভর আর অপর পাশে কম ভর দিয়েছিলাম তখন কিন্তু এখানে সাম্যাবস্থায় ছিল না, তখন কিন্তু এরকম বলকে আমরা অসাম্য বল বলতে পারি। তো আমরা সাম্য বলের সংজ্ঞাটা যদি এভাবে বলি, কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলগুলোর লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয়, তখন বস্তুটি সাম্যাবস্থায় থাকে। যে বলগুলো এই সাম্যাবস্থার সৃষ্টি করে সেই বলগুলোকে আমরা কি বলতে পারি? সাম্য বল। একাধিক বল যা সাম্যাবস্থার সৃষ্টি করছে সেটাই মূলত সাম্য বল। এখন আমরা দেখছি একটা গাড়ির উপরে দুই দিক থেকে দুইটা বল প্রয়োগ করা হয়েছে, 10 নিউটন এবং 10 নিউটন, F1 F2, এবং এই বল দুটো বিপরীতমুখী হওয়ায় F1 ও F2 সমান কিন্তু বিপরীতমুখী। এখন এই দুটো বলের লব্ধি কত? লব্ধি মানে সমষ্টি আমরা দেখছি শূন্য। উপরের ছবিতে বলের লব্ধি শূন্য, এক্ষেত্রে কোন বল কাজ করেছে? আমরা অবশ্যই বুঝতে পেরেছি এটা সাম্য বল। আমরা দেখছি একটি আমটি পৃথিবী নিচের দিকে টানছে, কিন্তু তা পড়ছে না কেন? এখানে কিন্তু উপরের দিকে একটি বল কাজ করছে যা টান বল, আর নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে আমটির ওজন। অভিকর্ষ বল এবং টান বলের অভিমুখ পরস্পর কোন দিকে? এটা পরস্পর বিপরীত দিকে কাজ করছে। এখানে বলের লব্ধি কত হয়েছে? শূন্য। এই জন্য এই আমটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে না। এখানে কোন ধরনের বল কাজ করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সাম্য বল। আমরা মৌলিক বলের প্রকৃতিতে চলে যাই। মৌলিক বল মূলত 4 প্রকার: মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল। এখন দেখো, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, এই বলকে আমরা বলছি মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বল যে কোনো তত্ত্বের ক্ষেত্রে কার্যকর, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। আচ্ছা, এখন মহাবিশ্বে এই বলটাই হচ্ছে সবচেয়ে দুর্বল, মানে শক্তির দিক থেকে সবচেয়ে কম শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল নাম দুর্বল থাকলেও কিন্তু এটা মহাকর্ষ বল থেকে অনেক শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কি? নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি ক্ষয় হয়, এর ফলে একটা মৌলিক পদার্থ আর একটা মৌলিক পদার্থে রূপান্তরিত হয়। এখানে যে বলটা কাজ করে সেটা মূলত দুর্বল নিউক্লিয় বল, এবং এই বলটা কিন্তু যে কোনো দূরত্বের ভিতরে কাজ করে না। এটার জন্য 10⁻⁻18 মিটার দূরত্বের ভিতরে এই বলটা কার্যকর হয়, এর বাইরে কিন্তু এই বলটা অকার্যকর। আমরা নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয় হচ্ছে, এখানে দুর্বল নিউক্লিয় বল কাজ করছে। আমরা দেখছি দুটা বিপরীত ধর্মী চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আবার দুটি সমধর্মী চার্জিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। এখানে যে বলটা কাজ করে সেটা তড়িৎ বল। আবার এখানে দেখছি দুটা চুম্বক সমমেরু দুটো পরস্পরকে বিকর্ষণ করছে, এখানে যে বলটা কাজ করেছে সেটা হচ্ছে চৌম্বক বল। এই বলগুলোকে একত্রে আমরা কি বলতে পারি? বিদ্যুৎ চুম্বকীয় বল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে কোনো দূরত্ব থেকে এই বলটা কার্যকর হতে পারে। কিন্তু এখন যে বলটা আমরা দেখছি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বল, সেটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা প্রোটন আর নিউট্রন, আর এই পুরোটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যে বলের কারণে, সেটাই মূলত সবল নিউক্লিয় বল। আমরা আরেকটু তথ্য দেই, এই সবল নিউক্লিয় বল কিন্তু 10⁻⁻15 মিটারের ভিতরে কাজ করে, এর বাইরে কিন্তু এই বলটা আর কার্যকর হয় না, অর্থাৎ এর পাল্লাটা খুবই সংক্ষিপ্ত, 10⁻⁻15 মিটারের বাইরে এই বল অকার্যকর। এবং নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলো এই বল দ্বারা পরস্পরের কাছাকাছি থাকে, এই জন্য নিউক্লিয়াসের আয়তন খুবই কম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছ যে একটা চুড়ি, তার উপরে একটা বোতাম টাইপের বস্তু রাখা হয়েছে, এটা একটা বয়মের উপরে আছে। যদি এটাকে আমরা গতিশীল করি, এই বোতামটা বাইরে পড়বে বলে আমাদের কাছে মনে হয়।
কিন্তু আসলে কি এটা বাইরে পড়বে? আমরা দেখছি যে আসলে বাইরে পড়বে কিনা আসলে বুঝতে পারছি না দ্বিতীয় চিত্রে। আমরা এই জন্য আর একটা চিত্রে সহযোগিতা নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিটি লক্ষ্য করো। আমরা যদি এটা সরাই নিই, আমরা দেখি এটা কিন্তু বইমের ভিতরেই পড়ে। আসলে এটা বইমের বাইরে পড়ার কথা ছিল, কিন্তু এটা বইমের বাইরে না পড়ে বইমের ভিতরে কেন পড়লো? এর কারণটাই হচ্ছে স্থিতি জড়তা। এই বস্তুটা স্থির ছিল, আর স্থির বস্তু কি থাকতে চায়? স্থিতিশীল থাকতে চায়। আর এই স্থিতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে স্থিতি জড়তা। আর এই স্থিতি জড়তার জন্যই কিন্তু এটা গতিশীল হলেও এই বস্তুটা কিন্তু ঠিকই তার আগের অবস্থাটা বজায় রেখেছে। আমরা দেখি পৃথিবী সহ মহাবিশ্বের যে কোনো গ্রহ উপগ্রহগুলো গতিশীল থাকে। আর আমরা একটু আগে দেখেছি যে গতিশীল বস্তু কিন্তু গতিশীল থাকতে চায়, আর এই গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই কিন্তু জড়তা। তাহলে আসলে জড়তাটা কি? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়, সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা জড়তা বলি। আমরা এখানে দেখতেছি যে একটা বস্তু, এই বস্তুটা কিন্তু নিচের দিকে এখানে বলের লব্ধি কত? এখানে দুইটা বল কাজ করছে। একটা বল যেটা এর ওজন নিচের দিকে কাজ করছে, আর একটা উপরের দিকে টান বল যেটা উপরের দিকে কাজ করছে। এখানে বলের লব্ধি 0। এখন কিন্তু এই বস্তুটা সাম্যাবস্থায় আছে, কিন্তু যদি এটাকে আমরা কেচি দিয়ে কেটে দিই, এটা কিন্তু নিচে পড়ে যায়। তখন কিন্তু এর বলের লব্ধিটা কিন্তু আর 0 হয় না, এবং বস্তুটাও গতিশীল হয়, তার ত্বরণ থাকে। এরকম বলকে আমরা কি বলতে পারি? অসাম্য বল। তো যা হোক শিক্ষার্থীরা, জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেহেতু আমরা জড়তা শিখতেছিলাম, জড়তা দুই রকম, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু, একটু আগে আমরা ছবি দেখেছি, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা গতি জড়তা, যা আমরা প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমরা এখানে স্থিতি জড়তার কয়েকটা উদাহরণ দেখছি। এই পয়সাটা কিন্তু বাইরে না পড়ে এই গ্লাসের ভিতরে পড়েছে। কেন পড়েছে? কারণ স্থির বস্তু স্থির থাকতে চায়, আর এই স্থির থাকতে চাওয়ার প্রবণতা স্থিতি জড়তা, আর এই জন্য কিন্তু এটা এর ভিতরে পড়েছে। আমরা একটা চিত্র দেখছি যে এই যে একটা শোলা, তার উপরে আমরা খুঁটি দিয়ে কিছু বল হালকাভাবে এর উপরে শুধুমাত্র স্থাপন করে দিয়েছি। এটাকে যখন গতিশীল করা হচ্ছে, নিচের অংশটুকু গতিশীল হলেও উপরের বলগুলো কিন্তু স্থিতি জড়তার কারণে স্থির থাকছে। এই জন্য কিন্তু এগুলো সব এই গ্লাসের ভিতরে পড়ছে। আমরা এখানে একটা চিত্র দেখছি, এই গাড়িটা কিন্তু ওই গাড়ির সাথে চলে যায়নি। কেন যায়নি? কারণ স্থির বস্তু স্থির থাকতে চায়। আবার এই দ্বিতীয় চিত্রে দেখছি যে একটা টান টান করা পর্দা, তার উপরে যদি আমরা লাফ দেই এবং তার উপরে যদি কিছু কি থাকে? রং, তাহলে আমরা দেখব যে এই টান টান করা পর্দাটা কিন্তু নিচে চলে যায়। কিন্তু এই রঙগুলো প্রথমে প্রাথমিক অবস্থায় স্থিতি জড়তার কারণে স্থিতিশীল থাকে, পরবর্তীতে অভিকর্ষ বলের কারণে নিচে পড়ে। তাহলে আমরা যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে, যে অপরিষ্কার কম্বলকে বেত দিয়ে আঘাত করলে ধূলি কণা উঠতে দেখা যায় কেন? ঠিক আগের মতোই আমরা উত্তর দিব শিক্ষার্থী বন্ধুরা, স্থিতি জড়তা। যখন আমরা কম্বলকে বেত দিয়ে আঘাত করি, কম্বলটা সরে গেলেও ধূলিকণাগুলো স্থিতি জড়তার কারণে স্থির অবস্থায় থাকতে চায়। ফলে কম্বল সরে গেলেও এই ধূলিকণাগুলো স্থিতিশীল থাকে, ফলে কম্বল থেকে ধূলিকণা আলাদা হয়ে যায়। এই জন্যই কিন্তু মূলত আমরা এই ধূলিকণা উঠতে দেখি। আমরা দেখছি একটা বস্তুকে যদি গতিশীল করে রাখা হয়, এটা কিন্তু দীর্ঘ সময় গতিশীল থাকে। কিসের কারণে? গতি জড়তা। আমরা এখানে দেখছি যে একটা গাড়ি, এটা গতিশীল, কিন্তু এই গাড়িটা ধাক্কা খাওয়ার পরে এই ব্যক্তির সিট বেল্ট বাঁধা ছিল না। সে যেহেতু গতিশীল ছিল, আর গতিশীল বস্তু যেহেতু গতিশীল থাকতে চায়, আর এই গতিশীল থাকার কারণে সে কিন্তু বাইরে ছিটকে পড়েছে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা গাড়ি, এই গাড়িটা কিন্তু গতিশীল ছিল। এই গতিশীল বস্তু যখন ব্রেক করে, তখন কিন্তু এর ভিতরে থাকা যে যাত্রী, তারা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়ে কেন? গতি জড়তার জন্য। যেহেতু গাড়িও চলছিল এবং এই ব্যক্তিও গাড়িতে থাকার কারণে গাড়ির গতিতে গতিশীল ছিল, কিন্তু গাড়িটি যখন ব্রেক করা হয়, তখন গাড়ি থেমে গেলেও এই যাত্রীর শরীরের যে উপরের অংশ, সেটা গতি জড়তা অব্যাহত রাখতে চায়, ফলে সে কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? আমরা বুঝতে পেরেছি এটা গতি জড়তার কারণেই এমনটি ঘটে। আমরা আর একটা চিত্র দেখছি যে একটা গাড়ি স্থির, এটা হঠাৎ করে গতিশীল করলে এর ভিতরে থাকা যে যাত্রী, সে হঠাৎ করে পিছন দিকে কেন হেলে পড়ে? এর কারণটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, গাড়িটি যখন স্থির ছিল, গাড়ির ভিতরে থাকা ব্যক্তি তিনিও কিন্তু স্থিতি জড়তার কারণে স্থিতিশীল ছিল। গাড়ি যখন হঠাৎ করে গতিশীল হয়, ওই ব্যক্তির গাড়ি সংলগ্ন নিচের অংশ গতিশীল হয়। যেহেতু গাড়ি গতিশীল হয়েছে, এই জন্য শরীরের নিচের অংশ গাড়ির সাথে গতিশীল হয়েছে, কিন্তু শরীরের উপরের যে অংশটুকু রয়েছে, সেটা স্থিতি জড়তার কারণে তার পূর্বের অবস্থা বজায় রাখছে।
এই জন্য নিচের অংশ উপরের অংশ থেকে বেশি এগিয়ে যাওয়ায় সে পিছন দিকে হেলে পড়েছে। স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন? তার উত্তরটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকটা চিত্র দেখছি যে একজন ব্যক্তি অনেক সময় আমরা দেখতে পারি যে অনেকের মাথায় একটু কম বুদ্ধিশুদ্ধি থাকে, তারা এরকম পরিস্থিতিতে পড়তে পারে যে হঠাৎ করে গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে যদি কেউ নামে তাহলে তার এইরকম পরিণতি হওয়াটাই স্বাভাবিক। এর কারণ কি? কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানেও কিন্তু গতিজড়তা কাজ করছে। কেন কাজ করছে? এই গাড়িটা যখন গতিশীল ছিল ওই ব্যক্তিও কিন্তু গাড়ির সাথে একই গতিতে গতিশীল ছিল। যখন সে গতিশীল গাড়ি থেকে নিচে লাফ দেয় তখন কিন্তু তার পা যখন মাটি স্পর্শ করে পাটা স্থির হয়ে যায়, কিন্তু গতি জড়তার কারণে তার দেহের যে উপরিভাগ সেটা তার পূর্বের গতি অব্যাহত রাখতে চায়, ফলে সে কিন্তু সামনে আছাড় খেয়ে পড়ে। তাহলে আমরা দেখলাম ধীর গতিতে চলমান বাস থেকে নামার সময় গাড়ি যেদিকে গতিশীল থাকে সেই দিকেই ওই ব্যক্তিটা যদি দৌড় দিত তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। সে গতিশীল ছিল, নেমেও কিন্তু যদি সে গতি অব্যাহত রাখতে পারতো তাহলে কিন্তু সে ঠিকই আছাড় খেয়ে পড়তো না। আমরা জানি বল সমান ভর গুণ ত্বরণ, অর্থাৎ এফ সমান এম এ। এখানে এফ যদি 50 নিউটন হয় আর এমটা যদি 50 কেজি হয় তাহলে এটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ তো সমান হতে হবে। তাহলে 50-এর সাথে 1 গুণ করলে 50 হয়। ঠিক তেমনিভাবে যদি আমরা ভরটাকে 1 কেজি রাখতাম তাহলে কিন্তু ওই বস্তুর ত্বরণটা হতো 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ দুই পক্ষ তো আমাদের সমান হতে হবে। আবার দেখো এফ সমান যেহেতু এম এ, আমরা যদি 50 নিউটন বল প্রয়োগ করি 50 কেজি ভরের একটা বস্তুর উপর, তাহলে তার ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ 50-এর সাথে 1 গুণ করলে 50 হয়। কিন্তু যদি আমরা বস্তুটির উপরে বল প্রয়োগ করতাম কিন্তু ভরটা অপরিবর্তিত রাখতাম তাহলে কি হতো? তার ত্বরণটা কিন্তু বেড়ে যেত, কারণ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হওয়ার জন্য এই ত্বরণটা বৃদ্ধি পাওয়া দরকার। আবার যদি আমরা কোনো বস্তুর উপরে বলটা যদি কমায় দিই, 50 নিউটন বল প্রয়োগ করি আর বস্তুটার ভর যদি 100 কেজি হয় তাহলে কিন্তু তার ত্বরণটা কমে যাবে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আচ্ছা, যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটা ভিডিও চিত্র দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু, তার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এটা কিন্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট ত্বরণে গতিশীল। যদি আমরা এই বস্তুর উপর এই বস্তুটার ভরটা কমায় দেই আর যদি বলটা বৃদ্ধি করি তাহলে কি পরিণতি হবে? বল বৃদ্ধি করার জন্য এই ত্বরণ কিন্তু বেড়ে যাবে, যা আমরা এর আগের চিত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এটা ত্বরণ কিন্তু বেড়ে গিয়েছে এবং খুব দ্রুত গতিশীল হচ্ছে। আবার যদি এমন একটা কাজ করি, এটার উল্টা কাজ, অর্থাৎ ভরটাকে বৃদ্ধি করি আর বলটাকে যদি কমায় দিই তাহলে পরিণতি কি হয়? তাহলে আমরা দেখি পরিণতিটা কি হয়। আসলে তখন এই বস্তুটা খুব ধীরে ধীরে গতিশীল হয়, অর্থাৎ এই বস্তুটা ত্বরণ খুবই কমে যায়। ভরবেগ, কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে আমরা বলতে পারি তার ভরবেগ। কেমন? এখন কোনো বস্তুর ভর এবং বেগ যে গুণ করলে যে গুণফল, সেটা যেহেতু ভরবেগ, তাহলে ভরবেগকে আমরা এম আর ভি এই দুটোর গুণফল দ্বারা প্রকাশ করি। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হচ্ছে MLT ইনভার্স 1। আমরা দেখছি একটা গাড়ির ভর হচ্ছে 100 কেজি, এটার আদিবেগ হচ্ছে 0। এটার উপরে যদি আমরা 1000 নিউটন বল প্রয়োগ করি 1 সেকেন্ড ধরে, তাহলে এই বস্তুটা গতিশীল হবে এবং এর শেষ বেগটা হয়েছে 1 সেকেন্ড পরে মনে করো 10 মিটার পার সেকেন্ড। যেহেতু বল প্রয়োগ করেছি বস্তুর তো ত্বরণ হবেই, বস্তুটির ত্বরণ হয়েছে। বস্তুটির আদি ভরবেগ m ইন্টু ইউ আর শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে কত? ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। তাহলে এখন ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তন mv মাইনাস muকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে আমরা ভরবেগের পরিবর্তন এর হার পাই। তো আমরা এখানে মানটা বসাই দিয়েছি, এম এর মান 100 আর শেষ বেগটা হচ্ছে 10, আদি বেগটা 0 এবং সময়টা 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এই ভরবেগের পরিবর্তনের হার 1000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা এই বস্তুটার উপর একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আগে এখানে কত বল প্রয়োগ করা ছিল? 1000 নিউটন। এখন যদি আমরা এটার পরিবর্তে 2000 নিউটন বল প্রয়োগ করি তাহলে এর শেষ বেগ তো আর 10 মিটার পার সেকেন্ড থাকবে না। আগে যা 10 মিটার পার সেকেন্ড ছিল এখন কিন্তু এটা 20 মিটার পার সেকেন্ড, কাজে তার বেগটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার কত হয়েছে? mv1 মাইনাস mu ভাগ টি। এখানে মান বসায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, বেশি বল প্রয়োগ করার কারণেই কিন্তু এখানে আমাদের ভরবেগের পরিবর্তনের হারটা বেশি হয়েছে। আমরা এখানে ভরবেগের পরিবর্তনের হার বেশি পেয়েছি কেন? কারণ আমরা এখানে বেশি বল প্রয়োগ করেছিলাম।
তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যদি কোনো বস্তুর উপরে বেশি বল প্রয়োগ করা হয় তাহলে তার ভরবেগের পরিবর্তনের হারটা বেশি হয়। তার মানে নিউটনের গতির দ্বিতীয় সূত্র কিন্তু ঠিক একই কথাই বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ভরবেগের পরিবর্তনের হারকে আমরা এমভি মাইনাস এমইউ ভাগ টি দিয়ে প্রকাশ করতে পারি। প্রযুক্ত বলকে যদি এফ দিয়ে প্রকাশ করি তাহলে এমভি মাইনাস এমইউ ভাগ টি ইজ প্রপোর্শনাল এফ, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন এবং ধ্রুবক নিয়ে এসেছি এবং যথারীতি এখানে এই এমটা কমন নিয়ে ভি মাইনাস ইউ ভাগ টি লিখেছি। আবার আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি সমান এ, কাজে আমরা এটার পরিবর্তে এ লিখেছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। এই সমীকরণটাকে আমরা আবার এইভাবে প্রকাশ করতে পারি, কে সমান এমভি মাইনাস এমইউ ভাগ টি, তাকে আবার এফ দিয়ে ভাগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, 1 নিউটন বল কি তোমরা অবশ্যই জানো যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে সেই পরিমাণ বলকে আমরা 1 নিউটন বল বলতে পারি। যদি এমটা 1 কেজি হয়, এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে এফটা যদি তখন এফটা হবে 1 নিউটন। এখন 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তো আমরা পাই কে সমান 1। এই কে এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাই এফ সমান এমই। এভাবে কিন্তু আমরা বল সমান ভর গুণ ত্বরণ সমীকরণটা পেয়ে থাকি। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আমরা এই সমানুপাতিক ধ্রুবক নিয়ে এসে কে এর একটা মান বের করতে পারি। আবার যদি ইউ1 বেগে গতিশীল এম1 ভরের বস্তুর উপর এফ1 বল টি1 সময় ধরে প্রয়োগ করায় বস্তুটির শেষ বেগ ভি1 হয়, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এই একই সমীকরণ পাই এম1 ভি1 মাইনাস এম1 ইউ1 ভাগ টি1 ইজ প্রপোর্শনাল এফ1। এখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কে এর মানটা আমরা এখানে পেয়েছি। এখন যদি এই সমীকরণে মানগুলো বসিয়ে দুই ভিন্ন ক্ষেত্রে আমরা কে এর মান সেম পাই, অর্থাৎ কে 1 এবং 2 নম্বর সমীকরণে দুটারই যদি কে এর মানটা আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারি যে উপরোক্ত তথ্য নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে। মূল্যায়ন: প্রযুক্ত বল পারে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে, গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে, গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে। উত্তর কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 3 নম্বর, বলের মাত্রা কোনটি? আমরা দেখেছি এম এল টি ইনভার্স 2। পদার্থের জড়তার পরিমাপ কি? ভর। বাড়ির কাজ দিচ্ছি আমরা একটা, বাড়ির কাজটা দেখো। প্রশ্ন: 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর পৃথকভাবে 2 নিউটন ও 10 নিউটন বল 3 সেকেন্ড ও 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির শেষ বেগ হয় যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড। প্রথম ক নম্বর প্রশ্ন, বল কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে একটি স্থির বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন দাঁড়িয়ে থাকা যাত্রীরা পেছন দিকে হেলে পড়েন কেন, ব্যাখ্যা করো। গ নম্বর, প্রথম ক্ষেত্রে 2 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 5 সেকেন্ড সময় কত দূর অতিক্রম করবে। ঘ নম্বর, উদ্দীপকের তথ্য নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।